ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নাও হতে পারে, মন্তব্য জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহেরের। গণভোট ইস্যুতে আবারও শক্ত অবস্থানের বার্তা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নভেম্বরের মধ্যে ভোট আয়োজনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ। ডিসেম্বরে পদত্যাগ করতে পারেন সরকারের প্রভাবশালী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন তা এখনও অনিশ্চিত। এবার 9 দল মিলে নতুন জোট গঠনের পথে এনসিপি। 2 দফা বৈঠকে ফলপ্রসূ আলোচনা, অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আশা শীর্ষ নেতাদের। দেশের বাজারে টানা 4 দফা কমল স্বর্ণের দাম। একদিনে 10,500 টাকা কমেছে ভরিতে। 22 ক্যারেট বিক্রি হচ্ছে 1,93,000-এ। আগামী বছরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলে আসছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এবার সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢাললেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত, কাজে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে। এমনকি জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তাহের বলেছেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ, সরকারের অবস্থান ও জামায়াতের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনার কথা জানান দলটির এ নেতা। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার তার সবই জামায়াতে রয়েছে বলেও জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, জল্পনা কল্পনা আর সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। ঠিক এমন সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নিয়ে এসেছে নতুন ঘোষণা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে আগামী 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম এ তথ্য জানান। এর আগে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় নির্বাচন প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস সচিব শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী 1 নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন প্রক্রিয়া। তবে এবারে নির্বাচনের গত 3 নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর ডিসেম্বরের প্রথমার্ধে বহুল আলোচিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এমন পরিস্থিতিতে 2 ছাত্র উপদেষ্টা পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামবেন কিনা সেটাই এখন রাজনীতির মাঠে বড় প্রশ্ন। এ নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। সেখানে সরকারের একটি দায়িত্বশীল সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরও সময় নেওয়ার কথা জানান। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পদত্যাগ করবেন, এটা অনেকটাই চূড়ান্ত। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কালবেলা জানতে পেরেছে, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজনই আগামী নির্বাচনে অংশ নেবেন। আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসন। তবে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছেন। আসিফ মাহমুদ ঢাকা 10 কিংবা ঢাকার অন্য কোনো একটি আসন থেকে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে এনসিপির হয়ে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রেও এনসিপির সমর্থন থাকবে তার প্রতি। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করতে পারেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জোটগত কারণে বিএনপি এবারও আসনটি ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে মাহফুজ আলমই জোটগত কিংবা এনসিপির প্রার্থী হতে পারেন। আরেকটি সূত্র বলছে, মাহফুজ সরাসরি বিএনপির প্রার্থী হিসেবেও অংশ নিতে পারেন। বিএনপির শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনাও এগিয়েছে বলে জানা গেছে।
মাহফুজ আলমের ভাই এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম কালবেলাকে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলে আগামী সংসদ নির্বাচনে মাহফুজ আলমের রামগঞ্জ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার কালবেলাকে বলেন, যে কোনো উপদেষ্টা যদি রাজনৈতিক দলে যোগ দিতে চান তাহলে তাকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। এরপর এনসিপিতে তারা যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন তারা যদি এনসিপিতে যোগ দিতে চান এনসিপি তাদের স্বাগত জানাবে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচনের আগে জোট গঠনের হিসাব কষতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তবে সবার নজর জামায়াত ইসলামী ও বিএনপির বৃহৎ জোটের দিকে। রাজনৈতিক মহলে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির দিকেও। প্রশ্ন উঠছে, জামায়াত নাকি বিএনপি নির্বাচনে কার সাথে হাত মিলাবে এনসিপি, নাকি নতুন কোনো জোট নিয়ে নামবে ভোটের মাঠে? সংশ্লিষ্ট সূত্র বলছে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট। বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপির নেতৃত্বে এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ মোট 9টি দল নিয়ে গঠিত হতে যাচ্ছে এই জোট। নতুন করে রাজনৈতিক মেরুকরণ না হলে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে। এর মধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশ কিছু বিষয় পাকাপোক্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হবে বলে দলগুলোর শীর্ষ নেতারা আশা করছেন। তথ্য অনুযায়ী যে 9টি দল একজোটে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার 6টি দল প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চে রয়েছে। দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। এর বাইরে বাকি 3টি দল হলো এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এ বিষয়ে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের 9টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন। এ নিয়ে 2 দফা ফলপ্রসূ আলোচনাও হয়েছে। আর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, যাদের পরিবর্তনের প্রতিজ্ঞা আছে এবং দেশের পরিবর্তনের জন্য লড়াই করতে প্রস্তুত তাদের নিয়ে জোট করতে আগ্রহী এনসিপি। এবি পার্টি ও গণসংহতি আন্দোলনের মতো দলগুলো তারুণ্যকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে, তাদের সাথে বোঝাপড়া ভালো। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ ভোটকেন্দ্রিক জোট গঠনে এই বিষয়টিকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। গণমাধ্যমকে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিহীন ভোটের মাঠে বড় 2 দল বলতে এখন বিএনপি আর জামায়াত। এই 2 দলের বাইরে নতুন এই জোট ভোট যুদ্ধে কতটা লড়াই করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 10,474 টাকা কমিয়ে 1,93,809 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। 29 অক্টোবর থেকে নতুন এই দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,93,809 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,85,003 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,58,572 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,31,628 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে সবশেষ গত 27 অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে 3,674 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,04,283 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,94,999 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,67,145 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,38,942 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল 28 অক্টোবর থেকে। এ নিয়ে চলতি বছরে মোট 70 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছিল 48 বার আর কমেছে মাত্র 22 বার। আর 2024 সালে দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল ২৭ বার। স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের ১ ভরি রূপা বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন চূড়ান্ত প্রস্তুতির শেষ পর্যায়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্ভাব্য প্রার্থীদের বাছাই ও যাচাইয়ের কাজ চলছে নিরবিচ্ছিন্নভাবে। অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি প্রায় গুছিয়ে এনেছে বিএনপি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র বলছে, জরিপ ও সাংগঠনিক রিপোর্ট বিশ্লেষণের পর ঢাকায় সম্ভাব্য প্রার্থীদের ডেকে নির্বাচনী বার্তা দেন তারেক রহমান। এখন এ মাসের মধ্যেই দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজটি সম্পন্ন করা হবে। অবশ্য বিভ্রান্তি এড়াতে সরাসরি একক প্রার্থীর নামও ঘোষণা করা যেতে পারে। তবে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার পর বাছাই প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং মনোনয়ন প্রত্যাশীদের নজরদারিতে রাখা হবে। কোনো অভিযোগ কিংবা প্রত্যাশা অনুযায়ী মাঠে ভালো করতে না পারলে নির্বাচনের তফসিলের পর প্রার্থিতা পরিবর্তনও হতে পারে। দলটির হিসাব অনুযায়ী প্রায় ১৫০ আসনে প্রার্থী নিয়ে তেমন জটিলতা নেই। তবে স্থানীয় বিরোধ ও একাধিক মনোনয়ন প্রত্যাশীর কারণে শতাধিক আসন সমন্বয় প্রক্রিয়া চলছে। এ নিয়ে প্রার্থীদের ঢাকায় ডেকে বিরোধ মেটানোর উদ্যোগ নিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে দেশে। গুলশানে অনুষ্ঠিত বিভাগ ভিত্তিক বৈঠকে প্রার্থীদের সংহতি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তথ্য উপাত্তের ভিত্তিতে শিগগিরই একক প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। যিনি ধানের শীষের প্রার্থী হবেন তাকে ঐক্য রক্ষা করে কাজ করতে হবে। কোনো শোডাউন বা মিষ্টি বিতরণ করা যাবে না। তিনি আরও বলেন, বিএনপি ও দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে, তাই যাকেই প্রার্থী করা হবে সবাইকে তার পক্ষে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রার্থীদের কাছে বার্তা একটাই, বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।